আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে বিতর্ক তুঙ্গে। একটা সময় খুব আলোচনা ছিল, মধ্যে কিছু সমালোচনা ছিল। যখন আপনি রাজনীতির কেন্দ্রে থাকবেন, আপনাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা সহজাত। কিন্তু যখন বিতর্ক তৈরি হয়ে যাবে, তখন এক জন্মে সেই বিতর্ক কখনো কোনো রাজনৈতিক নেতা মুছে দিতে পারে না। আপনি যদি বঙ্গবন্ধুর কথা চিন্তা করেন, তার জীবনের কতগুলো বিতর্ক, যেমন ধরুন আগরতলা ষড়যন্ত্র মামলা। শত চেষ্টা করে এটার পক্ষে বিপক্ষে যে বিতর্ক, সেই বিতর্ক থেকে আওয়ামী লীগকে বের করা যাচ্ছে না। যেমন জামাতের ৭১-এর ভূমিকা, বিতর্ক, কোনো অবস্থা থেকে এটিকে মুছে দেওয়া যাচ্ছে না। তো বঙ্গবন্ধুর একটা ভাষণ, সে লাল ঘোড়া দাবড়ায় দেব, এই বিতর্ক দূর করা যাচ্ছে না। শেখ হাসিনার কিছু কর্মকাণ্ড, যেমন ধরুন সেই এস আলমের সাথে সখ্যতা, তারপর সালমান এফ রহমান সাহেবের সাথে সখ্যতা, যত ভালো কাজ হোক না কেন এই বিতর্কগুলো এড়ানো যাচ্ছে না। বিএনপি জামানাতে হাওয়া ভবন, ২১শে আগস্টের গ্রেনেড হামলা, শায়েক আব্দুর রহমান বাংলা ভাই, এদের উত্থান, ১০ ট্রাক অস্ত্র মামলা, কেয়ামত পর্যন্ত এই বিতর্কগুলো দূর করা যাবে না। আবার একাকারের সময় যে সকল বিতর্ক, এরশাদের যে সকল বিতর্ক, সে সকল বিতর্ক থেকে এরশাদ যতদিন এই নামটা থাকবে, এরশাদের সেই বিতর্কগুলো কখনো যাবে না। তার দুর্নীতি, তার নারী কেলেঙ্কারি ইত্যাদি যা কিছু আছে, এবং বাংলাদেশের পলিটিক্সটিকে পলিউট করার জন্য, দূষিত করার জন্য তিনি যে সকল কাজ করেছেন, যে নির্বাচনগুলো করেছেন, হানা ভোট, তারপর ৮৬ ভোট, ৮৮ ভোট, ডিজিএফআর মাধ্যমে রাজনীতিবিদদেরকে কেনা, এগুলো দূর করা যাবে না। সংসদে ৩০ সেট অলঙ্কার, এই বিতর্ক কখনো দূর করা যাবে না। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল আলোচনা সমালোচনা হচ্ছিল, ওই পর্যন্তই ওকে ছিল। কিন্তু বিতর্কগুলো ইদানিংকালে খুব মারাত্মক আকার ধারণ করেছে। এখন সে সকল বিতর্ক কি? একান্ত ঘনিষ্ঠজন যারা এই গত ১৪ মাসে তারেক রহমান সাহেবের পক্ষে খুব কথাবার্তা বলতেন, তারা একান্ত আলাপ আলোচনায় যে সকল নেতিবাচক কথাবার্তা বলছেন, বিএনপির লোক, এ কথা আমি এখানে বলবো না, বলতে পারবো না। বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ, এই জিনিসগুলো তাদেরকে ভাবতে হবে। বেগমজি হাসপাতালে অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় তাকে নিয়ে কিভাবে কথা বলতে হবে, বিএনপির যারা ভাইস প্রেসিডেন্ট পর্যায়ে রয়েছেন, সহসভাপতি পর্যায়ে রয়েছেন, সে সকল লোককে যদি নিয়ম করে মুখ বন্ধ করতে হয়, তাহলে বুঝতে পারেন যে দলটা কতটা বিশৃঙ্খল হয়ে পড়েছে। এখন বলা হচ্ছে যে বিএনপির পক্ষে কেবলমাত্র ডাক্তার জাহিদ কথা বলবেন। অন্যদিকে এই যেভাবে বেগম জিয়ার সেই অসুস্থতা নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, বিএনপি এটা মোকাবেলা করতে পারছে না। এখানে দল বেঁধে লোক ভিড় করছে, যাচ্ছে আসছে, হেলিকপ্টার উড়ছে, এসএসএফের প্রহরা বসানো হয়েছে। এই বিষয়গুলোতে আসলে বিএনপির সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল। এই সময়টিতে যেমন জামাতের আমির দেখা করতে গেলেন, তারপরে মিয়া গোলাম পারওয়ার দেখা করতে গেলেন, তারা বসলেন, কথাবার্তা বললেন, এবং তাদের সঙ্গে বিএনপি নেতাদের যে মোলাকাত, এবং সেখানে দেখা গেল যে অনেকে হেসে হেসে কথা বলছেন। একটা পরিবারে বা যখন একটা প্রতিষ্ঠানে খুব দুর্যোগ দুর্ঘটনা থাকে, তখন মানুষ যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করে, বিএনপির ওখানে যারা যাচ্ছেন যে সকল নেতারা, তারা হাসি মুখে কথা বলছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। এই দৃশ্যগুলো যখন টেলিভিশনে চলে আসছে, বুঝতে পারা যায় যে এখানে কতটা বিতর্ক তৈরি হচ্ছে। অনেকে এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছেন। এনিওয়ে, এখন বেগম জিয়া সুস্থ হয়ে ফিরে আসুন বা তিনি আল্লাহর ডাকে সাড়া দেন, তার বয়স হয়েছে, ডাজ নট ম্যাটার। কিন্তু তার জানাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের চেয়ে বেশি মানুষ হবে। এই কথাগুলো এই সময়টিতে যারা বিএনপির লোকজন বলছে, মেজাজ ঠিক রাখা যাচ্ছে না। মানে এই কথাগুলো খুবই আপত্তিকর, অরাজনৈতিক, অবিবেচনাপ্রসূত। যার যায় কেবলমাত্র সে বুঝে। বেগম জিয়া এই মুহূর্তে যদি পৃথিবী থেকে বিদায় নেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন জনাব তারেক রহমান সাহেব। এখন সেই তারেক রহমান সাহেব দেশে আসবেন কি আসবেন না, এই কথাগুলো বলা মানে একজন শোকার্ত, অসুস্থ এবং অসহায় মানুষকে রীতিমতো অপমান করা শামিল। সেই কাজটি তার যারা শত্রু তারা অবহেলা করে যাচ্ছেন। এই কারণ হলো আমাদের দেশে শত্রুর প্রতি বন্ধু ভাবাপন্ন হওয়ার কোনো নজির নেই। কিন্তু বিএনপির লোক কী করছে? বিএনপির লোক এই কথাগুলো স্মার্টলি কেন মিডিয়াকে ফেস করতে পারছেন না? জনাব তারেক রহমান সাহেবের দুজন উপদেষ্টা আসছেন বাংলাদেশে, মানে তারা কতটা সুকর্ম করেছেন আমি বলতে পারবো না, কিন্তু অপকর্ম যা করার সবগুলো করা হয়েছে। একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিলেটে যাচ্ছেন, ভবিষ্যৎ পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যার মানে একটা পিয়ন হওয়ার যোগ্যতা নেই, এখন সে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার সে ভাব সব লোকজন কথাবার্তা আলাপ আলোচনা করছে। আর একজন কি মাহাদি আমিন, সে এমপি নমিনেশন দিচ্ছে, এই তুলিকে গিয়ে নমিনেশন দিয়ে দিল মিরপুরে।
পুরো মিরপুরের মতো একটা গেটওয়ে, সেখানে গিয়ে বিএনপির মতো সবচেয়ে একটা শক্তিশালী সংগঠন যারা গড়ে তুলেছে গ্রেটার মিরপুরের প্রত্যেকটা সিট, অর্থাৎ গাবতলী, মিরপুর, উত্তরা, টঙ্গী, এটা একেবারে এই পুরো এলাকাটার গেটওয়ে, ইনক্লুডিং সাভার ক্যান্টনমেন্ট। এই পুরো রাজনীতিটি একটি মনোনয়নের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কাজটা কেন করা হয়েছে? তুলিকে যদি এত মনোনয়ন দেওয়ার ইচ্ছা ছিল, বেগম জিয়া 4টি আসনে 3টি আসনে দাঁড়িয়েছেন, তার একটা আসন ছেড়ে দিলিত হয়ে যেত, বগুড়াতে একটা আসন ছেড়ে দিলিত হয়ে যেত, কিন্তু ঢাকার মতো এরকম একটা সেন্সিটিভ জায়গাতে কেন এখানে দিতে হবে? ঢাকার লোক তো এত বোকা না। এই কাজগুলো যারা বিএনপি যারা লোকজন আছে তারা করে যাচ্ছেন, একটা পর একটা করে যাচ্ছেন, কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমান সাহেবের ইমেজ ঠিক রাখা, তাকে সঠিক পথে স্থির থাকতে সাহায্য করা, তার মনোবলকে সুদৃঢ় রাখা এবং তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকা এবং তাকে বিরত রাখা তিনি যেন সব ব্যাপারে কথা না বলেন। মানুষ যখন খুব আনন্দে থাকে, মানুষ যখন খুব শোকের মধ্যে থাকে, অস্থিরতার মধ্যে থাকে, তখন সেখানে অনেক বিভ্রাট হয়। এমনকি বন্ধুবান্ধব হিসেবে এমন অনেক সময় আছে যে আমি আমার ঘনিষ্ঠ বন্ধু, তার সঙ্গে টেলিফোনে কথা না বলা, তারপরে তার বিষয়ে আলোচনা না করা এবং তার থেকে নিরাপদ দূরে থাকা অনেক সময় ইবাদতের মতো হয়। এই কাজটি নিজের মাত্রা যারা করতে পারে না, তারা রাজনীতিতে কখনো শাইন করতে পারে না। ফলে কি হলো, এই যে তারেক রহমান সাহেব যারা ঘনিষ্ঠজন, আমরা অনেক সময় দেখা গেলো যে আমাদের আঞ্চলিক ভাষাটা কথা আছে, চুমো দিতে দিতে মেরে ফেলা, অতি আদর করতে করতে এমন চুম্বন দিয়েছে একদম চুম্বনে শিশু মারা গেছে। তো তারেক রহমান সাহেবকে আফোল্ড করতে গিয়ে, তাকে বড় করতে গিয়ে, তাকে অনিবার্য করতে গিয়ে, তাকে মহান করতে গিয়ে যে অবস্থায় তাকে আজকে আনা হয়েছে, ঠিক একই কাজ আরও নিকৃষ্টভাবে আওয়ামী লীগের লোকজন করেছে বঙ্গবন্ধুর ক্ষেত্রে। তাকে মহামানব বানানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু কখনো নিজেকে মহামানব বলেননি। তিনি অনায়াসে বলেছেন আমার লেখাপড়া ভালো না, আমি ভালো ছাত্র নই, অসংখ্য প্রমাণ আছে। তিনি বলেছেন আমি বুঝি না, তিনি বলেছেন আমি গেরস্থর ছেলে, তিনি তার আত্মজীবনীতে বলেছেন আমার অভাব ছিল, আমি শ্বশুরবাড়ি টাকা দিয়ে চলেছে, আমার স্ত্রী আমাকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমি ঢাকাতে থেকেছি, কলকাতায় থেকেছি। এই ঢাকা শহরে তাকে কেউ বাসা ভাড়া দেয়নি। এই ঢাকা শহরে বাসা ভাড়া তিনি দিতে পারেন, অন্য মানুষ তার বাসা ভাড়া দিয়েছে। এমনকি 32 নম্বরের যে বাড়িটি, 32 নম্বর বাড়িটি কিনে দেওয়া হয়েছে ইনফ্লুয়েন্স করে ইত্তেফাকের মানিক মিয়া সাহেবের স্ত্রী মাজেদা বেগম, এবং সেই মাজেদা বেগমের টাকা দিয়ে 5,000 বা 6,000 টাকা দিয়ে রাজুকের এই 1 বিঘা জায়গার প্লটের মূল্য পরিশোধ করা হয়েছিল। বঙ্গবন্ধু বলেছেন অকপটে যে আমার এই প্লট দরকার নেই, আমার টাকা নেই। বেগম মুজিবকে দিয়ে